নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। 20 তারিখ মহারাষ্ট্রের নির্বাচন। মহারাষ্ট্রের নির্বাচনে আমাকে যদি জিজ্ঞেস করেন, প্রধান একজন যদি ব্যক্তি হয় যে কার ওপর, পলিটিশিয়ান আর কি, কার ওপর আমার নজর আছে, সেটা হচ্ছে নিঃসন্দেহে দেবেন্দ্র ফডনবিস, যিনি এখন বিজেপির নেতা এবং মহারাষ্ট্রের বর্তমান যে সরকার আছে, শিন্দে সরকার, তার উপমুখ্যমন্ত্রী। কারণ দেবেন্দ্র ফডনবিসের এই মহারাষ্ট্রের জয় পরাজয়ের সঙ্গে তার রাজনৈতিক জার্নি আগামী দিনে অনেক কিছু নির্ভর করবে। কেন বলছি? কারণ দেবেন্দ্র ফডনবিসকে ঘিরেই আপাতত কিন্তু বিজেপির যে রাজনীতি মহারাষ্ট্রে সেটা আবর্তিত হচ্ছে। ওখানে লোকজন বলে যে শরদ পাওয়ারের পর কৌশলগত যে বলা যেতে পারে আর্ট, সেটা দেবেন্দ্র ফডনবিসই সেটা আয়ত্ত করেছে। 2013 সালে দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী, ব্রাহ্মণ দেবেন্দ্র ফডনবিস, একদম ব্রাহ্মণকে, সেখানে মহারাষ্ট্রে আমরা যেটা দেখি সবসময় মারাঠা কার্ড খেলা হয়, কিন্তু এখানে বিজেপি কিন্তু ফডনবিসকে তুলে এনেছিল। সেখানে নাগপুরের ছেলে, সে নাগপুরের 27 বছর বয়সে কর্পোরেশনের মেয়র হয়েছিল, আরএসএস ঘনিষ্ঠ, আরএসএস এর স্বয়ংসেবক। তাকে খুব অল্প বয়সেই নরেন্দ্র মোদী কিন্তু তুলে আনেন এবং তাকে মুখ্যমন্ত্রী করা হয়। তো 2019 সালে তাল কেটে যায় এবং সেখানে শিবসেনা আর বিজেপির যে জোট ছিল সেটা ভেঙে যায় এবং উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হন। তো এবার আমরা যেটা দেখলাম, যেটা এনডিএ যে অ্যালায়েন্স, তারা কিন্তু কাউকে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করে যাননি। যেটা সিন্ধে যে তাদের দাবি ছিল, তাদের যাতে সিন্ধেকেই আবার মুখ্যমন্ত্রী পদের সামনে রেখে বলেন, কিন্তু সেরকম প্রচারে কিন্তু তারা যাননি। তারা সবই নির্ভর করবে হচ্ছে ভোটের পর, অর্থাৎ 23 নভেম্বর রেজাল্ট বেরোনোর পরও কিন্তু মহারাষ্ট্রে টানটান উত্তেজনা থাকবে। এবার আসুন দেবেন্দ্র ফডনবিসের কথায়। এবার মহারাষ্ট্রে বড় বড় হোর্ডিং পড়েছে। সেই হোর্ডিংয়ে নরেন্দ্র মোদী এবং টার্বান বা পাগড়ি পরা অবস্থায় দেবেন্দ্র ফডনবিসের ছবি আছে এবং সেখানে আগামী দিন মহারাষ্ট্র যে আবার বিকাশ বা উন্নয়নের রাস্তায় যাবে সেটাই বলা হয়েছে। যেহেতু বিজেপির প্রচার প্রধানমন্ত্রীর মুখ দিয়ে হচ্ছে, সেখানে কিন্তু অন্য কোনো নেতার সেখানে ছবি নেই। জেনারেলি যেটা হয়, কোনো সময় জোট যখন লড়ে, সেখানে যদি প্রধানমন্ত্রীর মুখ দিয়ে প্রচার হয়, তাহলে জোটের অন্য শরিকরাও থাকে, সেখানে মুখ্যমন্ত্রী থাকবে, সেখানে আরো অজিত পাওয়ারের তার ছবি থাকার কথা, আরেক উপমুখ্যমন্ত্রী থাকার কথা, কিন্তু কোনোটাই নেই। তাই ওখানে রাজনৈতিক যেটা চর্চা চলছে, এর মাধ্যমে কি বুঝিয়ে দেওয়া হলো যে আগামী দিনে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে বা বিজেপি জোট যদি ক্ষমতায় আসে মহায়ুক্তরা, তাহলে দেবেন্দ্র ফডনবিস সেখানে দাঁড়িয়ে অন্যতম মুখ্যমন্ত্রীর দাবিদার। মহারাষ্ট্রে মোট 288টা আসন আছে। এর মধ্যে বিজেপি একাই লড়বে 148টা আসনে, আর 80টা আসনে লড়ছে শিবসেনা শিন্দে ফ্যাক্টর, আর 56টা আসনে লড়ছে অজিত পাওয়ার। এবার বিজেপি কোনো অবস্থাতেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি হবে বলে আমার মনে হয় না। কারণ আগের বার যখন শিবসেনাকে ভাঙা হয়েছিল, তার পুরস্কার স্বরূপ শিন্দেকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়। সেখানে বিজেপির এমএলএ বেশি থাকলেও তারা শিন্দেকে সেই পুরস্কার দেয়, যেহেতু সেই গভর্নমেন্টটা ভেঙে দিয়েছিল। তাদের আর কি শটে সাট্টাং আমরা যেরকম বলি, যেরকম 2019 সালে উদ্ধব ঠাকরে বিজেপির নেতৃত্বে সরকারের লড়েও তারা বিজেপিকে নিজে মুখ্যমন্ত্রী হবে বলে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছিল, একইভাবে সিন্ধেকে দিয়ে সেটা তারা ভেঙে দেয় হচ্ছে উদ্ধবকে, সেই সিন্ধেকে পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু এবার কি, ধরা যাক 148টা আসনের মধ্যে বিজেপি যদি
90টা আসন পায়, 95টা আসন পায়, উল্টো ওইদিকে সিন্ধে যে 88টা আসনে লড়েছে সে যদি সেখানে 50 বা 60টা আসনে পায়, তাহলে 30টা সংখ্যক বেশি আসন নিয়ে 20 বা 25টা যদি তাদের থাকে, কোনো অবস্থাতেই বলা যেতে পারে বিজেপি কিন্তু আর ছাড়বে না। এবার বিজেপি কিন্তু নিজেরাই মুখ্যমন্ত্রী পদের দাবিদার হয়ে যাবে। এবার এখানেও খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে হচ্ছে গত লোকসভায় কেন আমি বলছি যে আজকে নরেন্দ্রের পর দেবেন্দ্র যে বিজেপির রাজনীতিতে কিভাবে উঠে আসছে সেটা আপনারা বুঝতে পারবেন। কারণ লোকসভা ভোটের আমরা দেখেছিলাম যে বিজেপির সঙ্গে আরএসএস এর ঠিক মতো তালমিল হয়নি, ফলে আরএসএস বিভিন্ন জায়গায় প্রচার করেনি। কিন্তু এবার আবার যে বিধানসভার যে ভোট হলো, বিশেষ করে হরিয়ানায়, সেখানে দেখলাম আরএসএস কিন্তু বিজেপির হয়ে অল আউট প্রচার করছে, এবং মহারাষ্ট্রেও কিন্তু আরএসএস একাধিক সভা করছে। এটা কিন্তু একদিন বা দুদিনে হয়নি। বিজেপির সোর্সের যেটা খবর, দেবেন্দ্র ফডনবিস নিজে হচ্ছে নাগপুরের উনি জনপ্রতিনিধি, ওখানকারই বিধায়ক। তিনি দিনের পর দিন গিয়েছেন, তিনি দিনের পর দিন গিয়ে ওখানে আরএসএস এর সাথে মিটিং করেছেন, আরএসএস এর সাথে মিটিং করে তারপর আবার দুজনে একটা জায়গায় এসেছে যাতে তারা কাজ করে আর কি, হিন্দুত্বের এজেন্ডা তুলে ধরে সেখানে। এবং আরএসএস এর স্ট্রং সাপোর্ট আছে দেবেন্দ্র ফডনবিসের প্রতি। আরএসএস সঙ্গে রিলেশন নীতিন গডকরিরও ভালো, নীতিন গডকরি ওখানকার সাংসদ, কিন্তু আপাতত আরএসএস এর সমর্থন কিন্তু দেবেন্দ্র ফডনবিসের দিকেই আছে। এবার দেবেন্দ্র ফডনবিসের বয়স কম, এবার দেখা সেটা দেবেন্দ্র ফডনবিস যদি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে উনি মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার। না হলেও যেটা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায়, উনি কিন্তু জাতীয় সভাপতি পদেরও অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন, যেহেতু আরএসএস এর সমর্থন তার প্রতি আছে। পুরোটাই নির্ভর করবে বিজেপি কটা আসন পায়। যদি বিজেপির এবার এখানেও জয় পায়, তাহলে নরেন্দ্র মোদীর পাশাপাশি এই জয়ের অন্যতম কৃতিত্ব কিন্তু দেবেন্দ্র ফডনবিসও পাবেন। কারণ দেবেন্দ্র ফডনবিস এতদিন ধরে যেটা করেছেন, আপনাদের হয়তো মনে আছে যে এই ভাঙা গড়ার খেলা, যেটা বারবার করে উনি শিবসেনাকে ভেঙেছেন, উনি শরদ পাওয়ারের পার্টিকে ভেঙে দিয়েছেন, এনসিপিকে ভেঙেছেন, ফলে উনি এই ভাঙা খেলার খুবই কুশলী খেলোয়াড় হিসাবে নিজেকে সামনে নিয়ে এসেছেন আজকে বিজেপির রাজনীতিতে, এবং যার একটা এন্টায়ার মহারাষ্ট্র জুড়ে একটা নিজস্ব পরিচিতি হয়ে গেছে। আগামী দিনে বিজেপির এমন কোনো নেতা মহারাষ্ট্রে নেই যে স্ট্যাচার তাকে তুলে নিয়ে গেছে। তাই বললাম যে আগামী দিন বিজেপির কি কথা হচ্ছে নরেন্দ্রের পর দেবেন্দ্র। কারণ যদি দেবেন্দ্র ফডনবিস আবার সেখানে মুখ্যমন্ত্রী হন, তাহলে কিন্তু 2029 সালে যখন নরেন্দ্র মোদী থার্ড টার্ম শেষ করবেন, তখন কিন্তু পরবর্তীকালে জাতীয় রাজনীতিতে আর একটা বড় মুখ হিসাবে কিন্তু দেবেন্দ্র ফডনবিসও থাকবে সেখানে দাঁড়িয়ে। অন্যতম বিজেপির পরবর্তী যারা যারা আর কি নেতৃত্বের সামনে থাকবেন, উনি যদি আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন, সেই দাবিদারও কিন্তু দেবেন্দ্র ফডনবিস থাকবেন। তাই এবারের ভোট দেবেন্দ্র ফডনবিসের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন, আমাদের 23 তারিখেই রেজাল্ট বেরোলেই এটা মিটবে না, আরও কিছুদিন আমরা দেখব যে দেবেন্দ্রর ভাগ্যে শেষ পর্যন্ত কি ওঠে ঝুলিতে, মুখ্যমন্ত্রীর পদ না পরবর্তীকালে ভালো ফল করার জন্য জাতীয় সভাপতি। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।